নমস্কার, বাংলা স্ফিয়ারের রাত্রি ৯টার ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দেখুন, আমার কপালটাই খারাপ। এই গত পরশুদিন বাজেটের উপর আমি যে ভিডিওটি করেছিলাম, লাইভ অনুষ্ঠান করার কারণে অনেক বন্ধু আমাকে লিখেছেন তারা কিছু শুনতেই পাননি। আজকে তাই আমি গোড়া থেকেই সতর্ক ছিলাম, বলেছিলাম যে আজকেও যদি শুনতে আপনাদের ব্যাঘাত হয় তাহলে দয়া করে আমাকে জানাবেন। তা আমি দেখা মাত্র আমি সেই লাইভ বন্ধ করে দিয়েছি। তারপরে আরেকবার চেষ্টা করেছি, সেবারও ব্যর্থ হয়েছি। তারপরে ঠিক করলাম যে না, এই সব আর করে লাভ নেই, তার চেয়ে বরং আমি জিনিসটা রেকর্ড করে রাত্রি ৯টায় আপলোড করব আপনাদের জন্য। আজকে আমি বলতে বসেছি সিএসসির বিদ্যুতের মাশুল বৃদ্ধি এবং তৎসংক্রান্ত কিছু কথা বলবো বলে। এই বেশ কিছুদিন আগে রাজ্য বিদ্যুৎ পরিষদের বিল বেড়ে যাওয়ার পরে আমি একটা ডিটেইলড এই নিয়ে ভিডিও করেছিলাম, কিন্তু যেহেতু আজকে দেখলাম শুভেন্দু অধিকারী সিএসসি সদর দপ্তরের সামনে দাঁড়িয়ে অনেক হম্বিতম্বি করছেন এবং একথাও পর্যন্ত বলছেন যে তাকে নাকি কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী কথা দিয়েছেন যে কলকাতা শহরে সিএসসির মনোপলি কেন্দ্রীয় সরকার ভেঙে দেবে। এখন আমাদের অভিজ্ঞতাটা অবশ্য একটু অন্যরকম। আমরা দেখেছি যে কেন্দ্রের মন্ত্রীরা আমাদের দলের বিরোধী নেতাকে যেসব খবর দিয়ে থাকেন তার একটাও মাটিতে বাস্তবায়িত হয় না। হলে পশ্চিমবঙ্গে কি কি হতে পারত সেটা আপনারা বুঝতে পারছেন। আমি সেই প্রসঙ্গের মধ্যে যাচ্ছি না। আমি শুধু সবিনয়ে বাংলার বিরোধী দলনেতাকে চ্যালেঞ্জ করে বলতে পারি যে আপনি যত চেষ্টা করুন, আপনার বিদ্যুৎ মন্ত্রী যত চেষ্টা করুক, শেষ পর্যন্ত গোয়েঙ্কাদের হাত থেকে সিএসসির একাধিপত্য কেড়ে নেওয়ার মুরদ কারুর হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের তো প্রশ্নই ওঠে না, আপনাদের সরকারেরও হবে না। তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে এই সিএসসির যিনি কর্ণধার, তিনি গঙ্গার সামনে দাঁড়ালে গঙ্গা দাস, যমুনার সামনে দাঁড়ালে যমুনা দাস। কলকাতা শহরে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে একান্ত অনুগত সৈনিক, কিন্তু দিল্লিতে গেলেই তিনি প্রায় হনুমান সুলভ ভক্তি দেখিয়ে থাকেন নরেন্দ্র মোদীকে। দেখুন, ব্যবসায়ীরা সাধারণত সব কুল রক্ষা করেই ব্যবসা করেন, আর এই গোয়েঙ্কা পরিবার এত ভালোভাবে তৃণমূল কংগ্রেসকে রসে বসে রাখে যে তাদের বিরুদ্ধে এই সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারে এমন কথা আমি বিশ্বাসই করি না। 469 টাকা যে কোম্পানি, কোটি টাকা যে কোম্পানি একটা দলকে শুধু দান খয়রাতি করেছে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে, সেই দলের পক্ষে সম্ভব? সেই দলের পক্ষে আদৌ সম্ভব হবে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া? দেখুন, ঐতিহাসিকভাবে কথা সত্য যে রাজ্যপাটে যেই থাকুক না কেন, সিএসসির মালিক পক্ষ সবসময় একটা জামাই আদর পেয়ে থাকেন। জ্যোতিবাবুর জমানায় আমরা সেটা দেখেছি। এমনকি শঙ্কর সেনের মতো মানুষ, যিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে
কিছুদিনের জন্য অব্যাহতি নিয়ে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী হয়েছিলেন, তিনিও গোয়েঙ্কাদের সবক শেখানোর চেষ্টা করে শেষ পর্যন্ত ব্যর্থ মনোরথ হয়ে ক্যাবিনেট থেকেই চলে গিয়েছিলেন। জ্যোতিবাবুর জমানায় এই গোয়েঙ্কাদের সবচেয়ে বড় ইন্স্যুরেন্স ছিলেন তার পুত্র চন্দন বসু এবং কখনো কখনো আনন্দবাজার পত্রিকার কর্তৃপক্ষ। আমার বেশ মনে আছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আজ সিএসসি সম্পর্কে রাগ করেন না, তিনি বিরোধী নেত্রী থাকাকালীন একবার আমরণ অনশনে বসেছিলেন সিএসসির বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রতিবাদে। ঘাবড়ে গিয়ে সিএসসি কর্তৃপক্ষ আমার সম্পাদকের শরণাপন্ন হয়েছিলেন। আমার সম্পাদক আমাকে ডেকে বলেছিলেন যে ব্যাপারটা কি একটু বোঝার চেষ্টা করো তো। আমি আজ্ঞাবহ দাস গিয়ে কথাবার্তা বলেছিলাম এবং তার পরের দিনই দেখলাম মমতা তার সেই আমরণ অনশনের কর্মসূচি তুলে নিলেন। আজকে নাকি এই সম্প্রতি মমতাকে জিজ্ঞেস করা হয়েছিল যে সিএসসি যে বিদ্যুতের দাম বাড়িয়ে দিল সে ব্যাপারে আপনার কি বক্তব্য। মমতা ফ্ল্যাট বলেছেন যে দাম বাড়িয়েছে নাকি আমি তো জানি না। অনেকেই দেখলাম টেলিভিশনের প্রোগ্রামে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নিয়ে নানাবিধ কটাক্ষ করছে। কেউ কেউ বলছেন এটা হতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রী জানবে না, অথচ সিএসসি বিদ্যুতের মাশুল বাড়িয়ে দেবে, এ কথা কখনো কেউ বিশ্বাস করবে? কিন্তু আমি আপনাদের সবিনয়ে বলি, মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা সত্য কথা বলেন এমনটা নয়, কিন্তু এক্ষেত্রে বেনিফিট অফ ডাউট আমি তাকেই দেব। কেন দেবো জানেন? তার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রীর বাড়িতে সিএসসি কোনো বিলই পাঠায় না। ফলত কোন মাসে বৃদ্ধি হলো, কোন মাসে হলো না, এই আমাদের মতো ছাপোষা লোকেরা তা নিয়ে ব্যতিব্যস্ত থাকি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা ক্যাবিনেটের অন্যান্য যারা বড় বড় হনু আছেন তাদের এই যাতনার মধ্যে পড়তে হয় না। অতএব তারা যদি না জেনে থাকেন তাতে তো আশ্চর্য হওয়ার কিছু নেই। আসলে বিষয়টা কি সেটা সম্পর্কে লোকের স্বচ্ছ ধারণা একটু কম। আপনার হাতে যদি সিএসসির কোনো বিদ্যুতের বিল থাকে, আপনি যদি আইনস্টাইনের লেভেলে আর আইকিউ না থাকে, তাহলে আপনি সেটাকে ডিসাইফার করতে পারবেন না, এত কঠিন। কোন খাতে কখন কোন জায়গাটায় দাম বাড়িয়ে দিয়েছে এটা আপনারা বা আমরা যারা সাধারণ মানুষ তারা ধরতেই পারবো না। সত্যটা হলো কি জানেন? যদি আপনি বিলের পিছনের পাতায় যান তাহলে দেখবেন যে গত বছরের এই সময় এই মাসের বিল পাশাপাশি রেখে আপনি যদি কম্পেয়ার করেন তাহলে আপনি বৃদ্ধির পরিমাণ এবং কোন খাতে কত বৃদ্ধি হলো সেটা বুঝতে পারবেন। কিন্তু কজন সাধারণ গ্রাহক গত বছরের বিল যত্ন করে জমিয়ে রাখেন এই বছরের বিলের সঙ্গে তুলনামূলক আলোচনা করবেন বলে? কার্যত কেউ নয়। এখন দেখুন, ব্যাপারটা হচ্ছে যে সিএসসি তো তাদের একচেটিয়া কারবার, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু তারা তো কোনো সার্বভৌম, দে আর নট ভ্যাটিকান।
রোমের ভিতরে ভ্যাটিকান আছে, সেটা আরেকটা আলাদা দেশ। কিন্তু ক্ষমতার কথা যদি বলেন, তাহলে আমি বলবো এই শহরের সবচেয়ে ক্ষমতাবান মানুষটির নাম হলো সঞ্জীব গোয়েঙ্কা। আমরা যখন স্কুলে পড়তাম, তর্কশাস্ত্রে একটা সূত্র ছিল যাকে বলা হতো ফ্যালাসি অফ 4 টার্মস। সেটা ছিল এইরকম, যে হেডমাস্টার স্কুল শাসন করেন, হেডমাস্টারের স্ত্রী হেডমাস্টারকে শাসন করেন, অতএব হেডমাস্টারের স্ত্রী স্কুলও শাসন করেন। আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য শাসন করেন, সঞ্জীব গোয়েঙ্কা মমতা বন্দ্যোপাধ্যায়কে শাসন করেন, এবং তার পরিণতি স্বরূপ যা হবার তাই হয়। দেখুন, বছর বছর বিদ্যুতের মাসুল বৃদ্ধি হওয়াটা কোনো নতুন ব্যাপার নয়। 2020 এবং 21 সালে কোভিডের কারণে এই বাৎসরিক বৃদ্ধি হয়নি, এছাড়া আগাগোড়া হয়ে এসেছে। কিভাবে বিদ্যুতের বিল বা মাসুল বাড়ে? প্রতি বছর নভেম্বর মাসে এই সংস্থাগুলিকে আমাদের রাজ্যের যে রেগুলেটরি কমিশন আছে, সেই কমিশনের কাছে আবেদন করতে হয়। তারপরে শুনানির পরে সেই রেগুলেটরি কমিশন ট্যারিফ ফিক্স করে দেন। তার মানে হচ্ছে রেগুলেটরি কমিশন যদি আমার আজ্ঞাবহ লোকেরা তার মাথায় বসে থাকে, তাহলে আমি যা খুশি করিয়ে নিতে পারি। এই একটা ব্যাপার বাম জমানায় ছিল না। রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান পদে কে বসবেন সেটা সিপিএম রাজনৈতিকভাবে স্থির করত না। যোগ্য যেসব আমলা তাদের আমলে ছিল, তাদের মধ্যে একজনকে সেই গুরু দায়িত্ব দিতেন এবং তিনি তার সাধ্যমতো কাজ করার চেষ্টা করতেন। কিন্তু এই জমানায় সেই নিয়ম একেবারে বদলে গেছে। রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান এখন তিনিই হবেন যার সঙ্গে সিএসসি অথবা হলদিয়া এনার্জি লিমিটেডের সখ্য থাকবে। আর কারুর ক্ষমতা নেই ওই পদে যাওয়ার। এই জমানাতেই আমরা বেশ কয়েকজন খুব দক্ষ আমলাকে এই রেগুলেটরি কমিশনের মাথায় বসতে দেখেছি, যাদের নানা সিদ্ধান্ত সিএসসিকে খুব বিপদে ফেলেছিল। তাদের একজনও এই পদে টিকতে পারেননি। আমি নাম বলে তাদেরকে বিড়ম্বনার মধ্যে ফেলতে চাইছি না। সুতরাং যারা দাম বাড়াবে, সেই সংস্থার মাথায় যারা বসবে, তারা হবে আমার লোক। যে দল শাসন করবে তাকে কাঞ্চন মূল্য দিয়ে আমি বসে রাখব। তারপরে একটা সংস্থা তার খুশি মতো বিদ্যুতের বিল বাড়াবে না তো কি করবে আপনারা আমাকে বলুন তো। সুতরাং আমি একথা বলতে রাজি নই যে এই যে জামাই আদর পেয়ে যাওয়ার যে ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশনটা পুরনো হলেও এখন এই স্টেট ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের মাধ্যমেই সিএসসি তার কাজ করে নেয়। এই মুহূর্তে এমন একজনকে ওই রেগুলেটরি কমিশনের মাথায় বসানো হয়েছে যিনি মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। এবং শুধু তাই নয়, তার হাতে এখন অনেক দায়িত্ব। তিনি একসঙ্গে বোধহয় 4-5টা দপ্তরের দায়িত্ব সামলাচ্ছেন। কিন্তু
তাকেই ওখানে বসিয়ে রাখা হবে, কেননা তিনি থাকলে ডটেড লাইনে, সিইএসসির তৈরি করা ডটেড লাইনে তিনি সই করে দেবেন। সুতরাং এ নিয়ে আর ঢাকঢাক গুড়ুগুড়ু করার কোনো মানেই হয় না। আমরা এমন একটা শহরে বাস করি এবং এমন একটা ঐতিহ্যের মধ্যে দিয়ে চলেছি যেখানে ওই ভিক্টোরিয়া হাউসের পাওয়ার, মানে পাওয়ারই তো দেয় ওরা, হয় নবান্নর সমতুল, নয় তার চেয়েও বেশি। দেখুন, এই রেগুলেটরি কমিশন কেন্দ্রের ক্ষেত্রেও আছে, রাজ্যের ক্ষেত্রেও আছে। আগেই যেটা বললাম যে প্রত্যেক বছর নভেম্বর মাসে এই রেগুলেটরি কমিশনের কাছে আবেদন জানাতে হয় যারা বিদ্যুৎ উৎপাদন করে এবং ডিস্ট্রিবিউট করে তাদের মাসুল বৃদ্ধির জন্য। সিইএসসির কোথায় পার পেয়ে যায় আর রাজ্য বিদ্যুৎ পর্ষদ পায় না, তার একটা উদাহরণ আপনাদের দিচ্ছি। সেটা হচ্ছে রাজ্য সরকারেরই বিভিন্ন দপ্তর, বিশেষ করে মুখ্যমন্ত্রীর নিজের পুলিশ দপ্তর, গত 12 বছরে সরকারেরই অধীনস্থ যে রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি আছে তাদের বকেয়া 56,000 কোটি টাকা আজ পর্যন্ত শোধ করেনি। কিন্তু যেহেতু সেটি সরকারি সংস্থা, অতএব তারা যেমন ইচ্ছে তেমন গ্রাহকদের পকেট কেটে ক্ষতিপূরণ করাতে পারে না। সিইএসসি এই ঝামেলা নেই। সিইএসসি এটা করে সেটা হচ্ছে ঘুরপথে আমার আপনার পকেট থেকে প্রতি মাসে একটু একটু করে সরকারের ঘর থেকে যে টাকা তাদের কাছে এলো না সেই টাকাটা পুষিয়ে নেয়। অন্যদিকে যেখানে রাজ্যের সরকারের নিজস্ব সংস্থাগুলি ঢুকছে, এমন অবস্থা যে ডিসিএলকে এখন আর কেউ ঋণ দিতে চায় না। এমনকি রাজ্য বিদ্যুৎ পর্ষদের হয়ে কোনো সিনিয়র অ্যাডভোকেট সুপ্রিম কোর্টে মামলাও লড়তে চান না, কেননা তারা জানেন যে মামলা লড়া মানেই হার অনিবার্য। সুতরাং কিন্তু অন্যদিকে সিইএসসির কথা ভাবুন, এই সংস্থা বছরে এই বাজারেও তাদের নেট প্রফিট 1000 কোটি টাকা ছুঁয়ে ফেলেছে। এখন এইসব আরও যে নিয়মকানুন আছে তার কোনোটা সিইএসসি মানে না। যেমন নিয়ম করে তারা পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সংবহন কোম্পানি মানে টিসিএল এবং ডিসিএল এর কাছ থেকে যে বিদ্যুৎ কেনে তার দাম সময় মতো মিটিয়ে দেয় না। আমাদের শাসকদের সঙ্গে সিইএসসির কর্ণধারদের সখ্যতা এতটাই গভীর যে বিদ্যুৎ দপ্তরে একটু বেয়াদপি করার জন্য গোপালকৃষ্ণ, এস কিশোর, নারায়ণ স্বরূপ নিগম এদের মতো কৃতি আমলারা কেউ টিকতে পারেননি। একমাত্র ব্যতিক্রম যদি বলেন তিনি হচ্ছেন আমার স্কুলের প্রাক্তনী প্রসাদ রঞ্জন রায়। এখন দেখুন, বিদ্যুতের বিল সাধারণত 3টে ক্যাটাগরিতে থাকে: এগ্রিকালচার, ডোমেস্টিক অ্যান্ড কমার্শিয়াল। সিইএসসির এগ্রিকালচারাল লায়াবিলিটির কোনো বালাই নেই, কেননা তারা কলকাতা শহরে এবং পার্শ্ববর্তী এলাকায় ব্যবসা করে। যেখানে এখন গোটা ভারতবর্ষ জুড়ে সর্বত্র এই এগ্রিকালচারাল
বিদ্যুতের ব্যাপারটা উঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে তা বহাল তবিয়তে আছে। এর একটা ফল হয়েছে এই যে 2008 সাল পর্যন্ত আমাদের রাজ্য সরকারের যে সংস্থা লাভজনক ছিল, আজকে তা হাসপাতালের আইসিসিউতে ভেন্টিলেশনে শুয়ে আছে। এখন বিদ্যুৎ কেনাবেচার যে চুক্তি, সেই চুক্তিকে সিইএসসি তাদের মর্জি মতো বুড়ো আঙুল দেখায়, কিন্তু রাজ্য বিদ্যুৎ পরিষদ তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নিতে পারে না। ব্যাপারটা হচ্ছে এই রকম, রাজ্য বিদ্যুৎ পরিষদের সঙ্গে সিইএসসির একটা দীর্ঘমেয়াদী পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট আছে, যার কিন্তু যে পরিমাণ বিদ্যুৎ রাজ্য বিদ্যুৎ পরিষদের কাছ থেকে দৈনিকভাবে সিইএসসির নেওয়ার কথা, তার 100 ভাগের 10 ভাগও সিইএসসি কখনো কেনে না। তার ফলে অথচ তারা কিনবে এই মর্মে একটা লিখিত পরিত চুক্তি রয়েছে রাজ্য বিদ্যুৎ পরিষদ এবং সিইএসসির মধ্যে। কিন্তু ওই যে বললাম, সিইএসসির যাই করুক না কেন, যত অন্যায় করুক না কেন, তাদের কেশস্পর্শ কেউ করতে পারবে না। এই বিষয়ে আমি আপনাদের এর আগেও বলেছি, আজকে আর খুব বেশি করে কিছু বলার কোনো প্রয়োজন বোধ করছি না। দেখুন, যদি সত্যিই পশ্চিমবঙ্গে রাজ্য বিদ্যুৎ পরিষদ এবং সিইএসসি বিদ্যুতের আইন মেনে চলতো, তাহলে সারা দিনে 3টি ভিন্ন ভিন্ন মূল্য নির্ধারণ করতে হতো বিদ্যুতের প্রতি ইউনিটের দামে। এ খবরটা আমরা অনেকেই জানিই না। যেমন সকাল 8টা থেকে বিকেল 4টে সবচেয়ে কম দাম, বিকেল 4টে থেকে রাত্রি 10টা সবচেয়ে বেশি। বিদ্যুতের ভাষায় একে বলা হয় উই আওয়ার্স। আর রাত 10টা থেকে সকাল 7টা আরেক দাম। অন্য কোন রাজ্য এই নিয়ম মেনে বিদ্যুতের দাম নির্ধারণ করছে আমার জানা নেই, তবে পশ্চিমবঙ্গ যে করেনি এ কথা আমি এক্ষুনি বলে দিতে পারি। বিদ্যুৎ পরিষদের সঙ্গে সিইএসসির চুক্তি হয়েছিল, প্রতিদিন তারা 750 মেগাওয়াট বিদ্যুৎ কিনবে। কিন্তু লং টার্ম চুক্তির একটা লাভ একটাই, সেটা হলো বিদ্যুতের প্রতি ইউনিট দাম বৃদ্ধি হলেও পুরনো চুক্তি অনুযায়ী দাম দিতে পারবে সিইএসসি। কিন্তু দেখা যাচ্ছে চালু হওয়ার পরে এই যে 750 মেগাওয়াট বিদ্যুৎ রোজ নেওয়ার কথা, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সিইএসসি কোনোদিন 50, কোনোদিন 100, কোনোদিন 150 মেগাওয়াট বিদ্যুৎ কেনে, তার বেশি আদৌ কেনে না। যদিও চুক্তি অনুযায়ী তাদের 750ই কেনার কথা। অতএব মোদ্দা কথাটা হলো, অনেক দিন পরে আজ ভিক্টোরিয়া হাউসের সামনে কোনো রাজনৈতিক দলের সভা সমাবেশ দেখলাম। আমার অফিস ছিল আনন্দবাজার পত্রিকা, মানে ভিক্টোরিয়া হাউসের ঠিক পিছনে। অফিস যাতায়াতের পথে প্রায়ই দেখতাম ওই ভিক্টোরিয়া হাউসের সামনে কোনো না কোনো সংগঠন প্রতিবাদ মিছিল করছে বা বিক্ষোভ সমাবেশ করছে। বেশিরভাগটাই করতো এসইউসিআই, কখনো কখনো অন্যান্য নাগরিক সংগঠনও সেই বিক্ষোভে গলা মেলাতো।
কিন্তু সে কলকাতা তো আজ আর নেই। এখন তো কলকাতা প্রতিবাদ করতে ভুলে গেছে। ফলে আর রাজনীতির কারবারিরা যখন প্রতিবাদ করেন তখন সেটা এতটাই একটা ঠুনকো ব্যাপার হয়ে দাঁড়ায় যে তার ফলে কিছু মিলবে বলে সাধারণ মানুষ মনে করে না। অতএব ভদ্র মহোদয় এবং মহোদয়াগণ, যা আমাদের ভবিতব্য তা তো মেনে নিতেই হবে। ভালো থাকবেন। ফিরে আসবো রাত্রি 9টায় যদি সম্ভব হয়, নইলে 10টায়।